প্রচুর লোক ওষুধ খাবে কি, খাবার খাওয়ার পয়সা নেই। আগেকার দিনে মানুষকে বোঝানো যেত না যে তার একটা একটা ফিমেলের ওই সময় এখন তো অনেক কিছু আমরা স্যানিটারি প্যাড পাচ্ছি, তখন তো এই জিনিসগুলো ছিল না, কারো হেভি ফ্লো হতো। এখন দুটো বড় মাঠ লাগে আমাদের, শুধু এটাকে খুলতে আর বন্ধ করতে। আগের বার ইন অ্যাটেন্ডেন্স মোটামুটি লোকজন ছিল প্রায় 1200 থেকে 1400 লোক। হয় হ্যাঁ নয় না, মেডিকেল সায়েন্সে এক্সিস্টই করে এর মাঝখানে। একজন ওয়ার্কিং ওমেন জানে কিভাবে তাকে নেক্সট ফিউচার ডেভেলপ করতে হবে। ওরকম প্রায় নিম গাছের 200 সিডস ছড়িয়েছিলাম, ইন্ডিভিজুয়ালি প্যারালালি রানিং প্যারালাল ইউনিভার্স, যেটা আমরা একটা ইউনিভার্স থেকে ওইটা হয়তো দেখতে পাচ্ছি না। জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত অ্যাট দ্যাট মোমেন্ট অর্থোপেডিক্স নেবো না তার থেকে বেটার সাবজেক্ট নিয়ে সাবজেক্ট ছেড়ে দেবো। দেখা গেল সব থেকে বড় উইকার সেকশন অফ দ্য সোসাইটি হচ্ছে আমাদের মানে বাচ্চাদের এডুকেশন। 17 to 18 days আওয়ার্স আ ডে আমি কাজ করি। হ্যাঁ, পাঠিয়ে নামছি আমরা। গুড মর্নিং স্যার। কেমন আছো? আমি না, সবার আগে আমি একটু সাউন্ডটা লাগিয়ে, নইলে না কথা বলতে অসুবিধা হবে। ম্যাডাম কেমন আছো? আমি তুমি বলতে শুরু করে দিয়েছি। একদম একদম। আমি এটাই শুনি আগে, তারপরে আমরা একটু সময় হবে তো যাও। আজকে তোমরা মানে তুমি সবসময় আসো না, আমরা স্পেসিফিক ডেতে আসি, যেমন আজকে রবিবার দিনটা একটু সকালটা দিলাম, কোনো একটা স্পেসিফিক ডেতে দিলাম। আর তাছাড়া বাকি আমাদের টিচাররা রয়েছে। এই যে ও হচ্ছে প্রবীর, ও হচ্ছে আমাদের স্পেশাল টিচার। এরকম ছাড়া আরও 5 জন আমাদের টিচার আছে। ওদের ইয়ের টিচার আছে, ভায়োলিনের টিচার আছে, গানের টিচার আছে, নাচের টিচার আছে, আবৃত্তির টিচার আছে। এখন কি হচ্ছিল? ভায়োলিন প্র্যাকটিসের জন্য আসছিল। তাহলে এটা ভায়োলিন একটা বার করে দে, একটা বার। যিনি ক্লাস করতেন তিনি আরো বাকি যে স্টুডেন্টকে ক্লাস করাতেন তাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে দেখুন আপনাদের তো এই ভায়োলিনটা আউটগ্রো করে গেছেন, এটা তো আপনার কাজে লাগছে না, তাহলে আমাদের ওইখানে কি দেবেন? তো দ্যাট ইজ হাউ ইট স্টার্টেড। তখন দুটো ভায়োলিন ছিল মাত্র, একটা টিচারের একটা স্টুডেন্টের। একজন আয় যে করিস আয়, একটু বাজিয়ে শোনা। ভালো লাগে বাজাতে? কতদিন ধরে বাজাচ্ছিস? 5 দিনে তুই এটা বাজাতে পারছিস। আজকে রবিবার, আমি জানি প্রচন্ড ব্যস্ত থাকো দুজনে, তুমিও রবিবার এসছি ওই জন্য সময় হবে একদম। তোমরা যে কাজটা করছো, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া লোকজনের পাশে দাঁড়াচ্ছ তোমরা, তাদেরকে গাইডেন্স দিচ্ছ। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষরা, তাদেরকে কি সমাজ আরো পিছিয়ে দেয়, নাকি তারা অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকে বলে তারা শুধু অপারগ? ঘটনা দুটোই অ্যাকচুয়ালি। সমাজের মধ্যে সব থেকে বড় প্রবলেমটা কি, সব থেকে বড় কি, ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাসের লোকজন তাদের অজ্ঞতার জন্য অটোমেটিক্যালি এক্সপ্লয়েটেড হয়, এবং সমাজের কিছু শ্রেণীর লোক তাদেরকে হয়তো টেনে তোলার চেষ্টা করছে। গভর্নমেন্টের পলিসিস রয়েছে তাদেরকে যাতে তারা দারিদ্র থেকে উঠে আসে, তাদের জন্য ডিফারেন্ট স্কিমস রয়েছে, সব ঠিক আছে, কিন্তু হাউ টু মানে অ্যাক্সেস দ্যাট স্কিম, এই জিনিসগুলো তাদের কাছে না ইনফরমেশন আছে না কিছু আছে। এবং এই বৃহত্তম হচ্ছে যে এই যে
মানুষগুলোকে যদি মানে আপার লেভেলে উঠে চলে আসে, তাহলে আমার নিচের লোয়ার লেভেলের কাজটা করার লোক থাকবে না, এটাও কিন্তু একটা মেন্টালিটি। এটা কিন্তু আমি নিজে ফিল করেছি যে সমাজ যখন ডেভেলপ করতে শুরু করে, নিচের ক্লাস যখন উপর দিকে উঠে আসতে শুরু করে, যে আমরা যে ইকুয়ালিটি বা ইকুইলিব্রিয়ামের কথা বলি, সেটা কিন্তু সব জায়গায় সব ক্ষেত্রে সব মানুষ ডিজায়ার করে না। তুমি বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃক্রোড়ের একটা অন্যরকম উদাহরণ দিচ্ছ আমার সামনে, রাইট? হ্যাঁ, মানে এর মানেটা পুরো অন্যরকম ছিল। আমি হঠাৎ করে আমার এই লাইনটা মনে পড়লো, এন্ড তুমি যে কথাটা বলছো বেসিক্যালি বন্যেরা বনে সুন্দর থাক। এটা এবং- এটা এটা কিছুটা কিন্তু সমাজ চায়। হ্যাঁ, মানে সমাজ বলছে যে যে, বৈশ্যরা বৈশ্য থাক, শূদ্ররা শূদ্র থাক, হ্যাঁ, বর্ণ থাকুক। থাকুক, কিছুটা হলেও থাকুক, নট নট যে সবাই চাইছে, বেশিরভাগই হয়তো আমরা আজকে চাইছি না, কিন্তু ক্ষমতা যাদের হাতে, হ্যাঁ সাবকনসিয়াসলি মানুষের কিন্তু মনে মানে স্টাডি অফ ইকুইলিটি যেটাকে বলে, মানে এক জায়গায় সবাই একরকম, এক জায়গায় এক স্টেজে এক ইনকাম, ঠিক আছে, সেটা অ্যাটলিস্ট সমাজের একটা অংশ বা বর্গ সেটাকে মানে সমর্থন করে বলে আমি অ্যাটলিস্ট মনে করি না। হয়তো সামাজিক তাই যদি হতো, তাহলে আজকে সরকারকে এইভাবে দাঁড়িয়ে এত প্রচেষ্টা করতে হতো না এই সামাজিক বৈষম্য দূরীকরণে। প্রচেষ্টা করতে হচ্ছে মানে অজ্ঞতা এখন আছে আছে বলেই তাকে সেটা করতে হচ্ছে। বেটি বাঁচাও বেটি বেটি পড়াও, পড়াও, এই যে এটা করতে হচ্ছে, তার মানে এটার অন্য কোনো মিনিং আছে বলেই তো সেটা করতে হচ্ছে। রাইট? হুম। তুমি কি মনে করো এই চেঞ্জটা কিভাবে আসবে? চেঞ্জটা মেন হচ্ছে থ্রু এডুকেশন। আজকে যতক্ষণ না আমি মানুষকে এডুকেটেড করতে পারবো, তার অধিকার নিয়ে, তার মানে চান্সেস ফর বেটার লাইফ, সেটা সরকার তাকে প্রোভাইড করছে, কিভাবে সে সেটাকে অ্যাক্সেস করবে, করলে হোয়াট নেক্সট। আরেকটা যেটা অনেক ক্ষেত্রে হয়, যেটা আমি দেখেছি, আমার পরিবার উন্নত হয়ে গেল, দ্যাটস অল। আমি যতক্ষণ না মনে করছি যে আমার পরিবার উন্নত হয়েছে, নেক্সট আই উইল পাস দ্য ব্যাটন অন টু সামবডি, যে এটা নিড, যেটা ইয়ে করছে। হ্যাঁ, সবাই বলবে এটা আমার কাজ নয়, এটা সরকারের কাজ। সরকার কিন্তু আমরাই ইলেক্ট করে দিয়েছি। আমি তার পাশের বাড়িতে থাকি, আমি জানি তার অবস্থা কোথায়, সে কিভাবে আমার জায়গাটায় অ্যাটলিস্ট আসতে পারবে, তাকে হাত ধরে আমার জায়গাটা পর্যন্ত কি করে আনতে পারি, সেই কাজটা কিন্তু আমাদেরকে করতে হবে, সেটা তুমি করছো এবং আর আশা তার করি কিছুটা সঙ্গী- চেষ্টা করছি। আর সঙ্গী তোমার আমি wife। আমার মিসেস, হ্যাঁ আমি আমার মিসেসের দিদি ট্রায়ালটা কোথায়? হচ্ছে এটা। দিদি, হ্যাঁ। একজন ডক্টর হিসেবে এই মুহূর্তে নারীদের চিকিৎসার চিকিৎসার ক্ষেত্রে তুমি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোন জায়গাটাকে মনে করছো, যেটা এখনো পর্যন্ত ততটা অ্যাওয়ারনেস পায়নি, বা তোমার মনে হয় সেটার জন্য নারীদের চিকিৎসার একটা সমস্যা আছে? একটু সেরে তলায় চলে এসে বৃষ্টি পড়ছে। প্রথমত তো আমার মনে হয় নারীদের হেলথ ইমপ্রুভমেন্ট এবং হেলথ অ্যান্ড হাইজিন দুটো ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, হাইজিনটা ভীষণ। কারণ আমরা জানি সার্ভিক্যাল ক্যান্সার, এখন সব থেকে যেটা কমনেস্ট প্রবলেম তো নিশ্চয়ই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সেটা নিয়ে তো কোনো সন্দেহই নেই। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হচ্ছে কমনেস্ট, কিন্তু আমার মতে বলে যে এখন যেটা আপকামিং এপিডেমিক হিসেবে দেখা দেবে, কিছুদিনের মধ্যেই দেখা দেবে, সেটা হচ্ছে হাইপোভিটামিনোসিস এবং মানে উইকেস্ট বোনস অফ দ্য এরা আসছে। ইনফ্যাক্ট পিসিওডি ইজ নাওয়াডেজ ইজ একদম। আ হিউজ থিং। একদমই তাই। আর এখন অ্যাকচুয়ালি ফুড হ্যাবিট এবং সেডেন্টারি লাইফ হ্যাবিট, ফিমেলদের, আমাদের বাচ্চারা আজকাল খেলতেই যায় না, আমরা কোনো মাঠেই যায় না। রাইট, মেয়েরা তো দাদা ওয়াজ আরোই, অলসো টকিং হ্যাঁ অ্যাবাউট মেয়েরা ইট। তো আরোই, আমরা ভয় পাই বা যাই হোক, নানা রকম টিউশন ক্লাস অমুক তমুক, প্রচুর এক্সট্রা কারিকুলার, সময় পায় না বাচ্চারা মাঠে যাওয়ার। ল্যাক অফ ইন্টারেস্ট টু আউটডোর গেমস, এটা কিন্তু একটা টাইম ক্যাটাস্ট্রফিক্যালি ক্লিয়ার। ইজ ইট জেনারেশনাল অর জেনেটিক্যাল অর কি? এবার এটা মানে এটা result? এটা এটা জেনারেশনাল একটা সব থেকে বড় কারণ আমার মনে হয় আপকামিং অফ মোবাইলস। একদম গেমস, আমি বসে ফিফা খেলছি, আমি ফিফা মাঠে যাচ্ছি না, আমি ফিফা খেলছি কোথায় না মোবাইলের মধ্যে, আমি ক্রিকেট খেলছি, ওয়ার্ল্ড কাপ খেলছি কোথায় না মোবাইলে। তো আমার অ্যাসপিরেশনস কি? আমার অ্যাসপিরেশনস হচ্ছে আমি ওটাতে একটা বড় স্কোর করলাম, এই করলাম। এবং এখনকার গেমসগুলো অনেকগুলোই বেশ কিছুটা হচ্ছে মাল্টিপল প্লেয়ার্স করা যায়, যার জন্য এন্টায়ার কমিউনিটি, বা আমাদের যেমন একটা গ্রুপ ছিল 22 জন 23 জন, একটা গ্রুপ ছিল, দুটো টিম করে খেলা হতো, তারা আজকে খেলছে ঠিকই, কিন্তু খেলছে কোথায়? মোবাইলের মধ্যে।
সবাই নিজের ঘরে বসে আছে, দে হ্যাভ বিন কানেক্টেড বাই সাম পাবজি অর সামথিং, এবং তারা সেটাকে একটা নেটওয়ার্কটা ঠিক থাকলেই তাদের হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তাদের একটা ওভারওয়েট, ওবেসিটি আসছে, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস, পিসিওডি, এগুলো যেগুলো সেডেন্টারি লাইফ হ্যাবিট, যেটা পিসিওডিটাকে প্রেসিপিটেট করছে। মানে এরকমও হচ্ছে যে পিসিওডির সিমটমস গুলো অনেক সময় ইটস লাইক ঠিক আছে, হয়েছে কোনো কারণে, ঠিক হয়ে যাবে, মানে এই ধরনের ক্ষেত্রে মেয়েরা প্রথম দিকে নেয়। মানে ইনফ্যাক্ট আমি দেখছিলাম যে পিরিয়ডের এক্সেসিভ পেইন, সেটাকেও তারা মনে করছে যে ইটস নর্মাল, এই মাসে হয়েছে পরের মাসে ঠিক হয়ে যাবে অর সামথিং লাইক দ্যাট। না, নিশ্চয়ই একটা যদি রেগুলার এভরি সাইকেলে একটা সাইকেল হলো ঠিক আছে, কিন্তু এভরি সাইকেলে যে পেইনটা তার রেগুলার লাইফটাকে হ্যাম্পার করছে, সেটাকে ইম্পর্টেন্স দিতে হবে। রাইট। পেন একটু একটু হবে, পেন ছাড়া পিরিয়ডস হয় না, মেনস্ট্রুয়াল সাইকেল হবে না, কিন্তু সে টলারেট করতে পারছে কিনা, টলারেন্স লেভেলের উপরে গেলেই সেটাকে ইম্পর্টেন্স দিতে হবে। পিসিওডি নিয়ে কথা বলছিলাম, শুধু ওবেস হলে কি পিসিওডি হয়? মানে আন্ডারওয়েট বা নর্মাল যদি কোনো না, আজকাল তো মানে ওবেসিটি তো একটা ফ্যাক্টর, কিন্তু মেজর ফ্যাক্টর, হ্যাঁ মেজর ফ্যাক্টর, হ্যাঁ, মেজর ফ্যাক্টর, বা ওবেসিটি থাকলে পিসিওডি হচ্ছে, বা পিসিওডি থাকলে ওবেসিটি হচ্ছে, তুমি একটু দুটো সরে দুটোর গেছো, সঙ্গে গায়ে ইন্টারলিঙ্ক, মিষ্টি পড়বে। দুটোর সঙ্গে ইন্টারলিঙ্ক অ্যাকচুয়ালি। কিন্তু ওবেসিটি না থাকলেও পিসিওডি হতে পারে। হ্যাঁ, পিসিওডি হতে পারে, এরকম অনেক ইনস্ট্যান্সেস আমি পেয়েছি। আজকালকার কিন্তু যুগে তাদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা ইজি, যাদের ক্ষেত্রে ওবেসিটিটা থাকছে না। আচ্ছা, এটা কি পুরোপুরি নির্মূল হতে পারে if কারুর পিসিওডি আছে? না, নির্মূল অ্যাকচুয়ালি হবে না, পসিবল নয়। আচ্ছা, মানে মেডিসিন যেমন ফিভার, জ্বর হলো, আমি ওষুধ খেয়ে নিলাম, ঠিক হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, ওই রকম নয় এটা। you were saying virtual reality is actually devastating. এবং ডিভাস্টেটিং মানে হচ্ছে আলটিমেটলি দিস উইল গেট ওভেন ইনটু আওয়ার জেনেটিক্স। কারণ সব থেকে বড় ঘটনা হচ্ছে মানুষ সেভাবেই নিজেকে করে যেভাবে তার প্রয়োজন পড়ে। ঠিক তাই। আজকে যদি আমাদের প্রয়োজন না থাকতো, আমাদের কিন্তু এই ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টটা হতো না। আজকে আমাদের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হয়েছে কারণ আমাদেরকে সার্ভাইভ করতে গেলে বাকিদের সঙ্গে আমরা শক্তি দিতে পারছি না। দ্য ডে আমরা এটাকে গিভ আপ করতে শুরু করবো, হার্ড ওয়ার্ক গিভ আপ করতে শুরু করবো, বডি কিন্তু রিড করবে যে আমাদের আর এইগুলোর প্রয়োজন নেই। সো ইউ উইল বি বর্ন উইথ উইকার বোনস, উইকার মাসলস। তা ইন্টেলেকচুয়ালি কি হবে সেটা পরের কথা, কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি ইজ অবভিয়াসলি কিলিং ইউর ফিজিক, এটা আপনাকে বুঝতে হবে, এটা মাস্ট। ওয়ার্কিং উমেন কোনো একটা পরিবারের অর্থনৈতিক কাঠামোকে যেমন ডেফিনেটলি হেল্প করে, পরিবারটা কতটা তার দ্বারা প্রভাবিত হয়? একজন ওয়ার্কিং ওমেন জানে কিভাবে তাকে নেক্সট ফিউচার ডেভেলপ করতে হবে, তার নেক্সট জেনারেশন কিভাবে তৈরি করতে হবে। এটা আমার মনে হয় যে যতটা মেন্টাল স্ট্রেংথ থাকে, যতটা, সেটা আমার মনে হয় একজন হাউস ওয়াইফের থেকে বেটার, আই থিঙ্ক, এটা আমার ফিল। জানি না, এতে হয়তো অনেকে দ্বিমত হতে পারে। I don't think it is actually মানে টাফ হয়, ওয়ার্কিং ওমেনের ক্ষেত্রে টাফ হয় ব্যাপারটা। যে প্রফেশনে আছো আর যে পরিমাণ বিজি তোমার শিডিউল থাকে, ইনফ্যাক্ট ম্যাম একজন অর্থোপেডিক, একজন গাইনি, তারপরে তোমরা এটা কি করছো? মানে আমি সিরিয়াসলি জানতে চাই যে এটা কোথা থেকে শুরু হলো, হঠাৎ করে এটা কিভাবে এলো? না, এটা হঠাৎ করে ঠিক শুরুটা নয়, এটা শুরুটা হয়েছে 2019-এ। আচ্ছা, এটা ডাক্তারির হাত ধরেই শুরু। 2019-এ আমরা তো ইএসআই হসপিটাল দুর্গাপুরের সঙ্গে যুক্ত, তো ইএসআই হসপিটালের এভরিথিং ইজ ফ্রি, না ওষুধ থেকে শুরু করে সবকিছু ফ্রিতে পাওয়া যায়। কিন্তু সেই আমলে, কোভিড আমলে আমরা হঠাৎ করে খেয়াল করলাম যে ওষুধ ফ্রিতে থাকা সত্ত্বেও প্রচুর লোকজন আর মানে একবার ওষুধ নিয়ে গিয়ে টার্ন আপ করছে না। তখন আমাদের সন্দেহ হয় যে কিছু একটা সামথিং ইজ রং। সেই রংটা খুঁজতে গিয়ে আমরা জানতে পারি যে প্রচুর লোক ওষুধ খাবে, কি খাওয়ার পয়সা নেই, কারো বাড়ির লোক বিদেশে গিয়ে আটকে পড়ে আছে, কারো এতটুকুনি পয়সা নেই যে একটা টোটো ডেকে বা অটো ডেকে সে হসপিটাল যাবে। তখন আমরা 2019-এ এটাকে ফর্ম করি অ্যাজ আ মানে ফার্স্ট ইউনিট ফর্ম করা হয়। এটা তখন মাত্র কোভিডের সময়টাতে মাত্র 20 জন ছিল। হ্যাঁ, আমরা 40টা ফ্যামিলিকে অ্যাডপ্ট করেছিলাম, তো সেইখান থেকে স্টার্ট। আচ্ছা, তো তারপরে তোমরা এই কর্মকাণ্ডটাকে বড় করতে শুরু করলে? একদম, যখন আস্তে আস্তে কোভিডের প্রকোপ চলে গেল, লোকের প্রয়োজনীয়তাটা কমলো, তখন আমরা দেখলাম হোয়াট ইজ দ্য উইকার সেকশন অফ দ্য সোসাইটি। দেখা গেল সব থেকে বড় উইকার সেকশন অফ দ্য সোসাইটি হচ্ছে আমাদের মানে বাচ্চাদের এডুকেশন। তখন সেটাকে এডুকেশনাল বেসড করা হলো এবং
সব থেকে বড় যেটা আমাদের দেশের একটা বড় বার্নিং প্রবলেম সেটা হচ্ছে উমেন এম্পাওয়ারমেন্ট। তো উমেন Right. এম্পাওয়ারমেন্টের একটা এই এত বড় প্রবলেমটাকে সলভ করতে গেলে তখন আমরা জাগনারীকে আরো শক্তিশালী করে তুলি। তো এটা এটা হচ্ছে জাগনারী, এটা অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগতভাবে বিবেকানন্দ ফলোয়ার, তো সেই হিসাবে ওটা ওনারই বাণী, উত্তেশ্বরে জাগ্রত। এটা জাগনারীটা বেসিক্যালি দিয়েছিল, সৌরভ দিয়েছিল। হ্যাঁ, এখানে এইদিকে যেগুলো রাখা রয়েছে এগুলো হচ্ছে সব ডোনেটেড ক্লথ, এগুলো আছে, এইদিকেও আরো আছে এই এগুলোতে। এইগুলো হচ্ছে আমাদের কেউ না কারো ডোনেশন করা, যেগুলো আমরা আবার রিওয়াশ করে আবার প্যাকেটিং করে যাদের যেমন দরকার সেরকম আমরা করে দিই। আমাদের একটা পুজোর আগে বা যে কোনো একটা ইয়েতে, যেমন 15ই আগস্ট আমরা করবো, আমরা ওটার নাম দিয়েছি 1 টাকার বাজার। 1 টাকার বাজার আমরা এখানে সব সাজিয়ে দিই, যার যেটা দরকার সে সেটা সেইভাবে নিয়ে যায়। 1 টাকা একটা টোকেন মানি, যেটাতে আমরা বুঝতে পারি কজন আমাদের অ্যাটেন্ডেন্স, এবং এই এগুলোকে ভালো করে নতুন করে রিফ্রেশ করে সেভাবে আমরা করি। এটা ছাড়াও আমাদের এই শ্রাদ্ধ বাড়ি হোক, বিয়ে বাড়ি হোক, জন্মদিন হোক, যখন খাবার বেঁচে যায় সেই এটা ফোন করে, আমরা সেই খাবার কালেক্ট করে আমাদের ভলেন্টিয়ার্সরা, এবং সেই খাবারগুলো আমাদের যে স্টেশনে যেখানে তোমরা নামলে সবাই, সেখানে বেশ কিছু ভিখারি আছে যাদেরকে ওগুলো সব খাওয়ানো হয়। এই জায়গাটা হচ্ছে আমাদের কাজের জায়গা, এই গোটাটা, এই বস্তিটা গোটাটাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বস্তিটা গোটাটাই, এই এরিয়াটা, এই যে এই সব বাচ্চাগুলো কম বেশি ছোঁয়ার বাচ্চা। আমি সকালবেলাতেই যা উইটনেস করলাম, তোমার এই যে বাচ্চাগুলো ওরা যে শিখতে এসেছিল, অনেককেই দেখে মনে হলো যে নেশাগ্রস্ত ছিল হয়তো তখন। হ্যাঁ, চলো, ডেনরাইটের নেশা, নেশা করা বাচ্চা এখানে আছে, আমাদের এখানে আছে। এদের মধ্যে অনেকের মানে প্যারেন্টসরা হচ্ছে আজও নেশাগ্রস্ত। আজকে দিনে হয়তো আমাদের মানে ছোঁয়াতে পাঠিয়ে বাচ্চাদেরকে পাঠিয়ে তারাও হয়তো কিছুটা আগ্রহী হয়েছে। সন্ধেবেলার দিকে অনেক মারা আসে যারা বাইরে থেকে দাঁড়িয়ে বা অনেক সময় বাচ্চার সঙ্গে বসে দু কলম পড়াশোনা শেখে। আচ্ছা, তারাও এখন ইন্টারেস্টেড। তাদের মধ্যে হয়তো কেউ ক্লাস 4 পড়ার সুযোগ পায়নি, তারাও এখন আমাদের এখানে এসে যতটা সম্ভব পড়াশোনা করার চেষ্টা করে। তাহলে ছোঁয়া মানুষের নিভৃত স্বপ্নগুলোকে কখনো কখনো ছুঁয়ে যাচ্ছে। হ্যাঁ, ছোঁয়ার কনসেপ্টটা মানে ছোঁয়া শুরু হলো, ছোঁয়া কি করে? ছোঁয়ার মেন টার্গেটই ছিল হচ্ছে এই ব্যাকওয়ার্ড যে স্টুডেন্টস গুলো রয়েছে, যারা হয়তো স্কুল যায় হয়তো যায় না, তাদের মিনিমাম এডুকেশন লেভেলটাকে আপহোল্ড করা। আর সেকেন্ডলি হচ্ছে যারা স্কুল যাচ্ছে তাদেরকে একটা কম্পিটিটিভ বেসে নিয়ে আসা, যারা ওয়েল টু ডু বা মিডল ক্লাস, আপার মিডল ক্লাসের সঙ্গে যেন সে কম্পিট করার একটা জায়গা পায়। তার ইচ্ছা থাকলেও তার কাছে হয়তো সেই মানে সুযোগ নেই, সাধন নেই, তার গাইডেন্স নেই, বই নেই। আর এখনকার দিনে যেখানে আমরা হয়তো মোবাইলে অর্ধেক জিনিস পড়াশোনা করে নিচ্ছি, এদের কাছে মোবাইল তো অনেক দূরস্থ ব্যাপার, এদের কাছে ঘরে রেগুলারের টেক্সট বই নেই। সেখানে সে একটা মোবাইলে অনলাইন পড়াশোনা করবে বা করবার ইচ্ছা যাওয়ার করবে, সেই জিনিসটা পর্যন্ত যেতে তো তার প্রচুর সময়। তো সেই গ্যাপটাকে ব্রিজ করার টার্গেট হচ্ছে ছোঁয়া। আর আশ্রয় হচ্ছে যারা ছোঁয়ার এই বাচ্চাদেরকে সাপোর্ট করে তাদেরকে আমরা আশ্রয় বলি। আমাদের ছোঁয়ার টিচার্সদের বেতন হেনা তেনা এটা একটা কন্ট্রিবিউটরি ফান্ডস থেকে চলে আমাদের ট্রাস্টের। তো তাতে যারা ডোনার্স আছেন, কেউ এক টাইম ডোনেট করেছেন, যেমন অনেকেই দেখলে যে আমাদের ভায়োলিন্স গুলো রয়েছে, এগুলো ডোনেটেড। আমাদের ওখানে একটা স্কুলের যে মাইক সিস্টেমটা রয়েছে বা সিস্টেমটা রয়েছে সেটা ডোনেটেড। আমাদের যেটা কমন লাইব্রেরিটা রয়েছে তার অনেক বই অনেকে ডোনেটেড। হাউ ইউ প্যারেন্ট ইউর একদম আমি প্রথমত কখনোই প্রেসার দিই না যে তোমাকে এত মার্কস পেতেই হবে, তোমাকে ওই পজিশনে যেতেই হবে, বা নেক্সট তোমাকে এটা হতেই হবে। তুমি তোমার ওন চয়েস। হ্যাঁ, এবং আমি আর আমার হাজবেন্ড দুজনেই তাই, মানে আমার ওটা তো ব্যক্তিগত মতামত। আমি ও যেমন ভাবে ও এগোতে চায়, ফ্রি। তুমি মার্কসে বিশ্বাস করো? মানে ইফ আ রিপোর্ট কার্ড ক্যান ডিফাইন সামওয়ান, মার্কস তো অবশ্যই ভালো লাগে দেখতে, এটা আমাদের ভালো লাগার একটা ব্যাপার আছে। কিন্তু হ্যাঁ, মার্কসে আমি বিশ্বাস করি না, কারণ আমি মার্কসটা আলটিমেটলি আমরা দেখেছি আমাদের লাইনেও আমরা হয়তো অনেক আগে এগিয়ে গেছি,
এই খরগোশ আর ইয়ে দৌড়ে, কিন্তু যারা পিছিয়ে ছিল তারা আজকে অনেক আগে পজিশনে আছে। তো মার্কসটা এইখানে একটা জায়গায়, কিছু জায়গায় কিছু এন্ট্রি কিন্তু এক্সামে আমাদেরকে মার্কস পেতে হয়, সেখানে অবশ্যই দরকার, কিন্তু ওইখানে লাইফ শেষ নয় যে আমি মার্কস কম পেয়ে গেলাম, হয়তো ওখান থেকে আবার নতুন শুরু। আমরা শুরু করেছিলাম আমার মেয়ে ড্রয়িং থেকে, এরাও শিখুক, আমার মেয়ে গান বাজনা করছে এরা করুক, এরকম ভাবেই চিন্তা ভাবনাটা ছিল যে আমি বাচ্চাগুলোকে ততটাই দিতে চেষ্টা করব যতটা আমি নিজের মেয়েকে দিচ্ছি। অর্থোপেডিক ডক্টর আমার যতটুকুনি আমি জানি মানে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিজি মানে সেগমেন্ট অফ মেডিকেল মানে সায়েন্স আর কি। পুরো এই প্রফেশনটাতে সব থেকে বিজি থাকে, কারণ আমাদের যখন তখন হাড় ভাঙতে থাকে। আমি তোমাকে এটা নিয়ে আলোচনা করছি, আমরা যাবো, কিন্তু বিষয়টা হচ্ছে যে একজন অর্থোপেডিক ডাক্তারের ওয়াইফ আর তুমি নিজে একজন গাইনি, নিজে একজন ডক্টর, তোমাদের এই পার্সোনাল লাইফটার ব্যালেন্সটা কিরকম ভাবে রাখো? অ্যাকচুয়ালি এটা একটা আন্ডারস্ট্যান্ডিং এ চলে এসেছে, ঠিক আছে, আমি জানি ও বিজি থাকবে। ইনফ্যাক্ট তোমাদের আজকেরও চেম্বার আছে। হ্যাঁ, নিজেদের জন্য সময় পাও? খুব কম, খুব কম। এটা মিস খুবই কম করো? পাওয়া যায়। না, এখন সব দিকটা ব্যালেন্স করে যতটা হয়। তো আমরা You were mesmerizing me with your facts যে তোমার বার্থডেতে তুমি কিছু একটা কাজ হ্যাঁ, করছো, হ্যাঁ, দিদির বার্থডেতে কাজ করছো, তোমাদের অ্যানিভার্সারিতে কাজ করছো, তোমার মেয়ের বার্থডেতেও তোমরা কাজ একদম, করছো। হ্যাঁ। তোমরা উই টাইম কখন কাটাও? ওর মধ্যেই কখনো ওইটাই- ঘুরতে গেলাম, ওইটাই। কখনো ওইটাই ওইটাই ওইটাই। ওইটাই। ওইটাই ওই আমাদের members এক্সটেন্ডেড এর- ফ্যামিলি, extended আমাদের family কখনো ওই সিঙ্গেল ফ্যামিলি এরকম না। আমরা ইনফ্যাক্ট প্রত্যেক বছর একটা করে করি, মানে tour হয় কি বলে আমাদের। ট্যুর। আইভিএফ হওয়ার পরে মানুষ অনেক মানুষ, অনেক বঞ্চিত মানুষ, অনেক বেশি মানে আশীর্বাদের মতো করে তাদের জীবনে আইভিএফ এসছে। বাট ইজ ইট সামহাউ রেসপন্সিবিলিটিটাকে কমাচ্ছে, বা এই যে সিঙ্গেল মাদার বা সিঙ্গেল প্যারেন্টিংটা তুমি কি সাপোর্ট করো? মানে ইজ ইট ওকে ইফ সামওয়ান ইজ লাইক আই ওয়ান্ট টু বিকাম আ ফাদার বাট আই ডোন্ট ওয়ান্ট টু ম্যারি and I am going for a surrogate mother and an IVF process and I am having my baby? এটা কি ঠিক? মানে তোমার কি মনে হয় এটা কি করা উচিত? না, এটা আমি সাপোর্ট করি না। আমার মনে হয় প্যারেন্ট ব্যাপারটা যেমন ছিল সেটা থাকা উচিত, এবং সেটাতে বাচ্চার ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট এবং তার ব্রন এন্ড বটআপটা সেভাবে হয় যে বেটার টিচার। হয় কি যে একদম, হ্যাঁ সিঙ্গেল প্যারেন্টিং ইজ আ বিট মানে অর্ধেক আমার মনে হয় হ্যাঁ, half বাচ্চার complete thing বাট বিকজ ইফ ইউ আর আ সিঙ্গেল মাদার, আর তোমার কি মনে হয় যে একজন মা একটা বাচ্চাকে সব দিতে পারে, একটা বাবা দিতে পারে না, এই ধরনের যে কনসেপ্ট একটা লড়াই চলে, আমি মাঝে মধ্যে ফেসবুকে টুকটাক দেখি যে মা কমপ্লিট বাট বাবা কমপ্লিট হতে পারে না, এরকম কোনো কনসেপ্ট তুমি মনে করো? মা তো একদিক থেকে কমপ্লিট বলা যেতে পারে, কিন্তু বাবার প্রয়োজনীয়তাও যথেষ্ট রয়েছে এখানে। কনফিউজড হলে আই থিঙ্ক প্যারেন্টিং না করাই বেটার, কারণ বাচ্চার উপর ভীষণ এফেক্ট পড়বে সেটাতে। মানে মা বাবার দুজনের গাইডেন্স ভীষণ দরকার। আমি যদি ফরেন কালচারে দেখি যে 18 বছর হয়ে গেছে, তোমার দায়িত্ব তোমার, আমার দায়িত্ব আমার, আমরা চলে গেলাম, আমরা থাকলাম না, হোয়াট এভার ইট ইজ, আমি একটু কনফিউজড হই এই আইডিয়াটাতে, আমি বুঝতে পারি না। রাদার আমার মনে হয় যে তাতে বিয়ে করো না, কোনো চাপ নেই তাতে, তুমি থেকো না কোথাও। বাট যদি বিয়ে করো তাহলে তোমার একটা মোরাল রেসপন্সিবিলিটি এন্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি একদম তৈরি হয়, ইফ ইউ আর প্ল্যানিং ফর আ বেবি অর সামথিং লাইক দ্যাট। আর তোমার সমস্ত রকম হেলথ, তোমার মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, তোমার চাইল্ডের হেলথ, প্যারেন্টিং, এই সমস্ত কিছুর একটা দরকার হয় বলে আমার মনে হয়। ভীষণই। আজকালকার যুগে এটা তুমি কতটা সাকসেসফুলি দেখতে পাচ্ছ মানুষের মধ্যে, নাকি কোনো সামাজিক অবক্ষয় তুমি উইটনেস করছো? আজকাল মানে কিছুটা তো হয়েছে অবক্ষয়, সামাজিক অবক্ষয় তো হচ্ছে, এই সেপারেশন ব্যাপারটা তো আজকাল বেড়েইছে। কিছু আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে ব্যাপারটা, Right. হ্যাঁ, যে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। বিজি থাকলে হবে মিস আন্ডারস্ট্যান্ডিং বেশি হয় সেখানে, যে টাচে থাকা, ইন টাচে থাকা, যেখানে অ্যাটাচমেন্টটা মানে কন্ট্যাক্টটা বন্ধ হয়ে যাচ্ছে, কথাবার্তা ডিস্টেন্স হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু এই জিনিসটা বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। তো এই যে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা, সেটাকে আমরা ওই ডিভাইডারটা যেটা আছে, যেটা হুম। আমাদের ওই আড়ামোড়ে, মানে যেখানে আমাদের হুম, অফিসটা থেকে শুরু করে একদম যেটা আমরা মুচিপাড়া পর্যন্ত এলাম, এটা প্রায় 3 কিলোমিটারের স্ট্রেচ। এই 3 কিলোমিটার স্ট্রেচের ডিভাইডারের মাঝখানে যতটা জায়গা আছে ফরেস্টের সঙ্গে
একসঙ্গে তাদের কাছ থেকে চারা গাছ আমরা পেয়ে থাকি, পুরোটা পরিষ্কার করে আমাদের ছেলেরা ভলেন্টিয়ার্সরাই পরিষ্কার করে, আচ্ছা, করে সেটাকে প্রত্যেকটা জায়গায় যতটা সম্ভব বৃক্ষরোপণ করে তার জন্য পরিচর্যা করার জন্য আবার একজনকে দায়িত্ব দেওয়া আছে। বা শুধু ওখানেই থেমে থাকা নয়, না মানে বেশিরভাগ ক্ষেত্রে বৃক্ষরোপণের পর লোকে ভুলে যায়, হ্যাঁ। ওইটা হচ্ছে সব থেকে বড় মুশকিল। তোমার কি মানে প্রাইভেট ফরেস্টেশনের কোনো প্ল্যান আছে? মানে আমি তো জায়গা feel পেলে করতে আমি রীতিমতো- জায়গা পেলে আমরা কিন্তু ম্যাসিভ ভাবে মানে এই চিন্তা ভাবনাটা দেখেছি আমরা। অনেকের জানে, অনেকে জানে না, সিড বম্বস বলে একটা জিনিস হয়। হুম। মাটির সঙ্গে কিছু সিডসকে, যেগুলো অনেকদিন ডরমেন্ট থাকতে পারে, এরকম কিছু সিডসকে ওর মধ্যে দিয়ে কিছু নিউট্রিয়েন্টস দিয়ে বলস বানানো হয়, তাকে বলা হয় সিড বক্স। হুম। আমরা এর আগের বার একটা চত্বরে ওরকম প্রায় নিম গাছের 200 সিডস ছড়িয়েছিলাম। এবং সেটা তুমি আয়ুর্বেদাকে কতটা সাপোর্ট করো? Ayurveda is a part of life. Obviously, it's a part of life. Actually, Ayurveda বা modern medicine is nothing but a evolution of the same. মানুষ গুহাতে থাকতো, দরকার পড়তে দরজা বানিয়েছে, ঠিক আছে, ঠিক এখানটাও তাই। আজকে আমার যখন অ্যাবান্ডেন্ট গাছপালা ছিল, আমি গাছের পাতা তুলেছি, সেখান থেকে চিবিয়ে খেয়েছি, তার গুণাগুণ নোটিফিকেশন করেছি। আমার অঢেল আছে, আজকে একটা পাতা তুললাম, সেখান থেকে আমার 10টা ট্যাবলেট হতো, কিন্তু আমার অঢেল আছে, লাগবে না, ছুঁড়ে ফেলে দিয়েছে, আজকে সেই গাছটাই রেয়ার। সুতরাং এভরি স্টেপ হ্যাজ টু বি মেজার্ড। কোনো অ্যান্টিবায়োটিক ইজ নট প্রোক্লেমড কেমিক্যালি, এভরিথিং ইজ বিল্ড ফ্রম সামওয়্যার। একটা শিশুর বড় হওয়া এবং একটা শিশুর ভবিষ্যৎ নিয়ে তার বাবা মার দায়িত্ব কি বেশি গুরুত্বপূর্ণ নাকি সমাজের? অবভিয়াসলি তার বাবা মার প্যারেন্টিংটাই তো ফার্স্ট প্যারেন্টিং, তবে হ্যাঁ সমাজের রোল তো থাকবেই। আলটিমেটলি তো সে গিয়ে মেম্বার অফ দ্য কমিউনিটি হচ্ছে, সুতরাং মেম্বার অফ দ্য কমিউনিটি যখনই হচ্ছে, তাকে যেভাবে তার বাবা মা তুলে নিয়ে আসবে, সেটার থেকে আলটিমেটলি সে সমাজকে যেটা দেবে সেটা যদি দেখে যে দ্যাট ইজ নট সো অ্যাকসেপ্টেবল, তখন অবভিয়াসলি মানে সে নিজের মতো করে সেটাকে করতে বাধ্য হবে। তো হ্যাঁ, দুজনেরই রোল আছে। ফার্স্ট প্যারেন্টিং বাবা মার থেকে আসে, সেকেন্ড প্যারেন্টিং সমাজ নিজের থেকে করে, এবং দুটোতে ম্যাচ করলে তার ভবিষ্যৎ অনেকটা ইজি হয়, আর যদি সেটা ম্যাচ না করে দেন ইট বিকামস আ বিট ডিফিকাল্ট। গরিব মানুষ কি সত্যি টাকার অভাবে পিছিয়ে পড়ে নাকি সুযোগের অভাবে? টাকার অভাবের থেকেও আমি বলবো সুযোগের অভাব তো নিশ্চয়ই, কিন্তু আরেকটা হচ্ছে মেন্টালিটি। আমি এতদিন যে কাজগুলো করে দেখছি, তাতে যারা সাকসেসফুল হয়েছে তাদের সঙ্গে যারা নট সো সাকসেসফুল, তাদের একটা বড় ফারাক কিন্তু মেন্টালিটি। আমি এটা না করতে পারলে তাহলে ওইটা করি, আমি যখন 5টা বিকল্প নিয়ে কাজ করব তখন আমার কিন্তু ফোকাস উইল বি লেস, এবং তুলনামূলকভাবে যদি আমার একটাই জেদের মতো করে কাজ করি তাহলে আমার কিন্তু সাকসেস চান্সেস আর মোর। যেটা তুমি করেছো তোমার লাইফে। হ্যাঁ, কিছুটা আমি এটা করেছি। আমি একদম ফিক্সড ভাবে এটা বিশ্বাস করি যে অপশনস খুলে রাখলেই তখন পালিয়ে যাওয়ার মেন্টালিটি তৈরি হয়। Right. তোমরা প্রতিদিন তো প্রচুর মানুষকে দেখো, প্রচুর মানুষের শুশ্রূষা সেগুলোও চলে। এই মুহূর্তে সব থেকে দুরারোগ্য রোগ কোনটা ছড়িয়ে পড়ছে সমাজে বা মানুষের? সব থেকে বড় যদি বলতে হয় অর্থোপেডিক্যালি যদি হয়, সেটা অবভিয়াসলি ভিটামিন ডেফিসিয়েন্সিস গুলো, অস্টিওপোরোসিস আছে, এবং সব থেকে যেটা মানে এখন যেটা অন্যতম ইয়ে হচ্ছে, সেটা হচ্ছে লো ব্যাক পেন, যে তারপরে হচ্ছে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স গুলো, এগুলো এখন এমন একটা জায়গায় চলে গেছে যেটা এখন কিছুদিনের মধ্যে হয়তো একটা মহামারীর রূপ নেবে, মানে নন কমিউনিকেবল কিন্তু মহামারী রূপ। সেটা কি ল্যাক অফ নলেজের জন্য নাকি ফুড হ্যাবিটস এর জন্য নাকি মানে আসল কারণটা কি? এটা 3টে জিনিসের সঙ্গে আছে। একটা হচ্ছে, নাম্বার 1 হচ্ছে অবভিয়াসলি কি করা উচিত সেটা আমার জানা নেই, ল্যাক অফ নলেজ তো বটেই, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে আমার মতে বলে সাডেন চেঞ্জ ইন লাইফস্টাইল। সাডেন চেঞ্জ ইন লাইফস্টাইলের একটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে আমি যদি ইজিলি বসে আমার চেয়ারটায় বসে এসি ঘরটায় বসে যদি আমি এটা করি, তাহলে আমি কেন রোদে বেরিয়ে আমার শরীরটাকে ঘামাবো, তার
উত্তর হয়তো আমাদের প্রজন্ম নেক্সট প্রজন্মকে দিতে পারছে না। এটা একটা সব থেকে বড় কারণ। দিদি, হ্যাঁ, একটা নারীর জীবনে আত্মবিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ? এটা মানে খুব ভালো একটা কোশ্চেন। ভীষণ ভীষণ দরকার, ভীষণ। নারী নারী জীবনে তো বটেই, মানে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কনফিডেন্স, সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস ভীষণ দরকার। কোনো লক্ষ্য যদি আমরা স্থির করি, সেটা যদি আমাদের কনফিডেন্স না থাকে, দ্বিমত থাকে, আমরা কিন্তু এগোতে পারবো না। অনেক রকম নেগেটিভ থট আসে চিন্তা ভাবনার মধ্যে, অনেকে অনেক কিছু নেগেটিভ করার চেষ্টা করে বা হয়ে যায়, সিচুয়েশন এমন থাকে আমরা কনফিউজড হয়ে যাই। সেক্ষেত্রে যদি আমাদের ওই কনফিডেন্স না থাকে, আমরা কিন্তু এগোতে পারবো না। এটা প্রত্যেকটা নারীর জন্য তো বটেই, এবং প্রত্যেকটা মানুষের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমার জীবনের আত্মবিশ্বাস কি কি বিষয়ের উপর নির্ভর করে? আহ Tough question হয়ে গেছে। আচ্ছা, সমাজের এমন কোন কুসংস্কার যেটা তোমাকে প্রচন্ড কষ্ট দেয় আজ? যেটা আমাকে বেশি কষ্ট দেয় সেটা হচ্ছে কিছু ধর্মীয় কুসংস্কার কিছু আছে। যেমন বিশেষ করে আমি ফিমেলদের ক্ষেত্রে বলবো, যখন তারা আফটার মানে প্রেগনেন্সি আসে বা প্রেগনেন্সি ক্যারিং থাকে, তখন সামাজিক নানা রকম কুসংস্কার তাদের মধ্যে চাপিয়ে দেওয়া হয়। সেটা আমি ফিল করি অ্যাকচুয়ালি। এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, অ্যাজ এ মেডিকেল পার্সন, অ্যাজ এ গাইনোকোলজিস্ট। It harms the medical হ্যাঁ, condition also. একদম একদম তাই। সিচুয়েশনটাকে অনেকটা হ্যাঁ, ক্রিটিক্যাল করতে পারে এইসব জিনিস। একদম তাই। এবং অ্যাজ এ গাইনোকোলজিস্ট আমি বলবো, তাদের মায়ের ক্ষেত্রে মাদারের হেলথের এফেক্ট করছে, এবং বেবি হেলথেরও এফেক্ট করছে। এটা করা যাবে না, সেটা করা যাবে না, ওই সময় খাওয়া যাবে না, সেই সময় খাওয়া যাবে না। তারপর তো মেডিকেলি এটা তো অ্যাজ এ ফিমেল অ্যাসপেক্ট হলো। নর্মাল মানুষের ক্ষেত্রে আমরা দেখি আমাদের থেকে মানে ডাক্তারি করছে পাড়ার লোক, গ্রামের লোক। এখনো পর্যন্ত আমি ইনফ্যাক্ট আমার নিজের ঘরেও কিছু কিছু ক্ষেত্রে এটা দেখি, মেনস্ট্রুয়াল সাইকেলের সময় they couldn't allow to like touch the god and the worship. হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কুসংস্কার। হ্যাঁ, এখানে গডের সঙ্গে কোনো রিলেশন নেই যে আমি টাচ করতে পারবো না। হ্যাঁ, ওই সময় মেয়েদের একটা ফিজিক্যাল এবং মেন্টাল কিছু প্রবলেম হয়। ফিজিক্যালে যেমন পেইন হয়, মুড সুইং হয়, নানা রকম ফিজিক্যাল একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হয়। তো ওই সময় যে কিছু হয়তো আগেকার দিনে, যেটা আমরা দেখেছি আগেকার দিনে ওই বন্ধ রাখতো, ওই থেকেই আমাদের এই প্রথাটা চালু হয়েছে যে আমরা টাচ করতে পারবো না, পুজো করতে পারবো না। তো সেখান থেকে হয়তো তাদেরকে কিছুটা রিলিফ দেওয়ার জন্য এটা কুসংস্কার, কিন্তু সংস্কার। হ্যাঁ, কুসংস্কার কিন্তু সংস্কার। যে পেইনটা সেটা আমরা শরীরের যে এবং মুড সুইং যেটা আছে, সেগুলোর থেকে তাকে বরং সে যদি রেস্টে থাকে সেটা অনেক বেটার। বাট অনেক তার বেটার। সাথে মানে ছোঁয়া বা না ছোঁয়া একদমই কোনো সম্পর্ক নেই। মেন্টালি ডাউন হয়ে থাকা, মানে বিষয়টা হচ্ছে অনেক সময় এরকম হয়ে যায় যে বাই চান্স কোনো কিছু ঠাকুর রিলেটেড বা আমাদের ধর্ম রিলেটেড কিছু একটাতে ওই মুহূর্তে মেয়েরা এমনিতে তো মুড সুইংটা বেশি থাকে, খুব অদ্ভুত ভাবে রিয়াক্ট করে ফেলে জাস্ট বিকজ অফ দ্য নলেজ কি যে এই সময় ওই টাচ করা যাবে না, ছোঁয়া যাবে না। এই যে একটা ভীতি, হ্যাঁ, ভীতির জায়গাটা তুমি বলছো, ভীতির জায়গা কিছু নেই। রাদার তুমি রেস্ট নাও, ডোন্ট ডু দিস থিং, ইউ টেক রেস্ট। আগেকার দিনে মানুষকে বোঝানো যেত না যে তার একটা ফিমেলের ওই সময়, এখন তো অনেক কিছু আমরা স্যানিটারি প্যাড পাচ্ছি, তখন তো এই জিনিসগুলো ছিল না, কারো হেভি ফ্লো হতো। তো সেই সূত্র থেকেই এখনো আমাদের মধ্যে এই জিনিসটা চলে আসছে। কিন্তু দিস ইজ নট আ কমিউনিকেবল ডিজিজ। ছোটবেলার তুমি কেমন ছিল? এই গোটা মাঠটা ছিল আমার খাওয়ার খেলার জায়গা আমাদের। আজকে হয়তো মানে অনেক যেহেতু এগুলো বন্ধ, তাই তাহলে এটা ছিল টিটি খেলার জায়গা, এটার ভেতরে টিটি কোর্ট ছিল। আচ্ছা, আর এইটা কমন ডায়াস আমাদের, এটা ওইটা কমিউনিটি সেন্টার ছিল। এর মধ্যে ভেতরে একটা সময় ব্যাডমিন্টনের হতো, ওখানে ভালো রকম ব্যাডমিন্টন, ক্রিকেট, ইনফ্যাক্ট ফুটবল। এটা মেইনলি ফুটবলের মাঠ ছিল, ফুটবলের মাঠ। আর এই কোণাটাই ক্রিকেট প্র্যাকটিস হতো, এখনো হয়। ওকে, হ্যাঁ, এটা নেট দিয়ে করা আছে, এটাতে হয়। এটা ডিউসের মেইন পিচ ছিল, প্র্যাকটিস করেছি। আর ওইটা ছিল টুর্নামেন্ট পিচ। এই দিকেরটা এখন আর ডিউস করে খেলা হয় না, তাই এইটা ছিল ক্যাম্বিজের পিচ। আর ওইখানে যেটা মাঝে সবুজটা রয়েছে, ওটা ছিল হচ্ছে মানে ডিউসের পিচ। আর তাছাড়া তো এমনি অ্যাথলেটিক্স তো হতোই, অ্যাথলেটিক্সের প্রচুর হতো এখানে। দিদির ছোটবেলাটা কেমন কেটেছে?
পড়াশোনার সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো তুমি একদম আমি প্রকৃতিকে খুব ভালোবাসতাম। আচ্ছা আমাদের আমাদের বাড়ি গ্রামের বাড়ি, কিন্তু ওখানে খুব সুন্দর বাগান, দুটো পুকুর। তো ওই বাগানে আমার ঘুরে বেড়ানো খুব শখ ছিল। স্কুল হলো, তারপর পড়াশোনা করে আমার ওই বাগানে ঘুরে বেড়াতাম। জানি না, আমি প্রকৃতির কোলে হারিয়ে যেতাম। কিছু ভাবনা চিন্তা আসতো এবং লেখালেখি আমার শুরু হতো। তখন থেকে তুমি লেখালেখিটা হ্যাঁ, করেছো। লিখি। তোমাদের পরিচয়টা কোথায়? কলেজে কলেজে হ্যাঁ। 2001 সিএনএমসি সিএনএমসি রাইট and love marriage তোমাদের একদম। wonderful and then you decided these lovebirds will become a savior of the society something like that তুমি ধরো তোমার গ্রামের প্রথম মহিলা ডাক্তার হ্যাঁ। তুমি মানে যখন তুমি চান্স পেলে তার আগে পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে কখনো ভেবেছিলে? কখনো ভাবিনি। আমার একটা ড্রিম ছিল যে একটা কিছু করার আর কি, এবং সেই থেকে কখনো ভাবনা চিন্তা করিনি যে এই লেভেলে আমার হবে ব্যাপারটা। তো যাই হোক, এখন কেমন লাগে? ভাবতে তো ভীষণই ভালো লাগে। একদমই তাই। এবং এআই মেডিকেল সায়েন্সকে প্রচুর হেল্প করছে এই মুহূর্তে বিভিন্ন রকম। এখনই হয়তো এআই এর রোল ডিফাইন করাটা খুব মুশকিল হবে, কারণ এআই এর ইন্টেন্সিভ ইউজ তো এখনো মেডিকেল সায়েন্সে সেভাবে ডিজিজ ডিটেকশন আর এর বাইরে কিছু নেই। যখন প্রিভেনশনের জন্য, কিওর বলছি না, যখন প্রিভেনশনের জন্য এআই আসা শুরু হবে, তখন আমরা জানতে পারবো যে এআই অ্যাকচুয়ালি কতটা ইম্পর্টেন্ট। What do you think about exoskeleton operations? এক্সট্রাস্কেলেটাল অপারেশনসের অবভিয়াসলি গুরুত্ব আছে, এবং ভালো এখন রোবোটিক্সের যুগে বহু মাইল দূর থেকে বসে আমরা এটা অপারেট করতে পারছি, এবং বেশ কিছু জায়গায় Precise ও I mean human error এর থেকে তো অনেক হিউম্যান বেশি এররের precise। থেকে অ্যাকচুয়ালি প্রিসিশনের যেটা প্রশ্ন করা হচ্ছে, অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্স অলওয়েজ নিডস আ হিউম্যান টাচ, কারণ ডিসিশনস আর মেড বাই দ্য ফিজিশিয়ান অর দ্য সার্জন, যেটাকে জাস্ট এক্সিকিউট করছে টু পিন পয়েন্ট প্রিসিশন একটা রোবট। কিন্তু তারও অনেক ড্রব্যাকস আছে, কিছু কিছু ড্রব্যাকস অবভিয়াসলি আছে, হয়তো উইথ ডেভেলপমেন্ট সেগুলো আস্তে আস্তে কেটে যাবে। কিন্তু ঘটনাটা হচ্ছে দ্য নিড ফর আন্ডারস্ট্যান্ডিং এআই ইন দ্য ফিল্ড অফ মেডিসিন এখন অনেকটা অন্য ফিল্ডে যেমন এটা খুব কুইকলি অ্যাডাপ্ট করেছে, এখন কিন্তু মেডিসিন সাইডে এটা অনেকটা। মানে তুমি বলছো AI is not ready enough to take না, that না, decision for you yet? এক নম্বর। আর 2 নম্বর হচ্ছে সব থেকে যেটা বড় প্রবলেম আমাদের দেশের হচ্ছে ইকোনমিক্যালি এআই কে অ্যাজ আ ডায়াগনস্টিক কিট অ্যাভেলেবল করানো, ইটস এ হিউজ। দেখো আমি যতটুকুনি মনে করি, মানে অ্যাকচুয়ালি যতটুকুনি আমি বুঝি, আমি বিশাল ব্যাপ্তি তো নেই জ্ঞানের, কিন্তু প্রত্যেকদিন পড়াশোনা করে যতটুকু জানি, যতই তুমি এআই বলো বা এই রোবোটিক ডিজিটাল ইন্টিগ্রিটি রোবোটিক্স এন্ড এভরিথিং, দে অল আর উইথ 0 and 1। হ্যাঁ, 0 and 1 হয় হ্যাঁ না হয় না। এক্স্যাক্টলি। কিন্তু মেডিকেল সায়েন্সের ফ্যালেসি হচ্ছে যে মেডিকেল সায়েন্সে এক্সিস্টই করে এর মাঝখানে, রাইট। এর এক্সিস্টটাই করে হচ্ছে মাঝখানে। এটা কোনো ডিজিজেরই না 1-0 হয় না, হয় আছে নয় নেই এরকম নয়। বেশিরভাগই ডিজিজের হচ্ছে স্পেকট্রাম অফ সিমটমস, স্পেকট্রাম, একটা বড় স্পেকট্রাম। এই এতগুলো জিনিস নিয়ে ইয়েটা নট যে কারো একটাও থাকতে পারো, কারণ 10টা সিমটমসের 10টাই থাকতে হবে বা একটাই থাকতে হবে, এরকম কোনো রুল, হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। ইটস ফর দ্য ক্লিনিশিয়ান টু জাজ যে সে কটার সঙ্গে মেলাতে পারছে এবং সে কোন রাস্তায় গিয়ে সেটাকে প্রুভ করবে। ইট ইজ মোর অফ ইনভেস্টিগেশন উইথ ক্লুজ দেন গিভিং ইট অন। আমার একটা খুব উদ্ভট প্রশ্ন আছে। আচ্ছা তুমি তার আগে বলো তো, তুমি ভগবানে বিশ্বাস করো? হ্যাঁ, অবভিয়াসলি। কোথায় যাচ্ছ? আমরা তো যাবো। হ্যাঁ। একজন ডাক্তার ভগবানে বিশ্বাস করা আর একজন ডাক্তারকে সেকেন্ড গড বলা হয়। সেকেন্ড গডের যে কনসেপ্টটা, আমি সেকেন্ড গডের কনসেপ্টে ঠিক বিশ্বাস করি না। আমি ভগবানে বিশ্বাস করি, এই কারণে বিশ্বাস করি যে আমি নিজে, মানে আমার লাইফটা যদি বলি, আমার যে 17 to 18 ডেজ আওয়ার্স আ ডে আমি কাজ করি, আমার রেস্টিং পিরিয়ড হচ্ছে 4 to 5 আওয়ার্স অর লেস। কিছু কিছু দিন আছে আমি 6 ঘন্টা ঘুমাতে পাই, কিছু দিন আছে আমি 2 ঘন্টা ঘুমাতে পাই। সো অ্যাভারেজ স্ট্যান্ডস অ্যাট 4, এবং সেটা আমি 2005 সাল থেকে করছি। তো আমারও কখনো কখনো যখন ওভারওয়েলম লাগে, তখন আমি নিজের ব্যক্তিগত চয়েসে আমি বেনারস যাই। আই বিন ড্রাইভিং অ্যারাউন্ড টু বেনারস যখনই আমার ওভারওয়েলম লাগে।
সো গোয়িং দেয়ার, ফিলিং দ্য এনভায়রনমেন্ট, এবং মনে হয় যেন গোটা বোঝাটা নেমে গেল। তো দিস ইজ গড ফর মি। আর কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লাগে বেনারসে? বেনারসের সব থেকে ভালো লাগে ঘাট। চুপচাপ বসে থাকো, কেউ তোমাকে চেনে না, তুমি কাউকে চেনো না, কিন্তু একটা সম্পর্ক আছে। হ্যাভ ইউ ফেল্ট এ ডিফারেন্ট ইন মণিকর্ণিকা এন্ড আদার ঘাটস? একদম। সব থেকে অদ্ভুত জায়গা পৃথিবীর বোধহয় সব থেকে বড় সত্য হচ্ছে মণিকর্ণিকা। জীবন সব থেকে বড় সত্য হচ্ছে মণিকর্ণিকা। মণিকর্ণিকার থেকে বড় সত্য বোধহয় পৃথিবীতে নেই। অদ্ভুত ভাবে দাঁড়িয়েছে, মানে একটা মানুষ তার জীবনের যে বিল্ডিংস গুলো পেছনে আছে, অ্যাজ পার দ্য স্টোরি গোজ, লোকে কাশিতে এসে মরতে চায়, এবং তার জন্যই তখনকার দিনকার বৈদস্যু ফ্যামিলিরা ওখানে বাড়ি করে ইয়ে করেছে, যেগুলো আজকে আমরা ছোট ছোট হোটেলস বা হোমস্টেজ হিসেবে দেখছি। তো এভরিবডি ওয়ান্টস টু বার্ন ডাউন ইন মণিকর্ণিকা। এর থেকে বড় সত্যি কি হতে পারে? সত্যি কথা বলতে, যদি আমরা শিব নিয়ে আলোচনা করি, তাহলে তোমাকে তো সবার আগে ওই সত্যটাকেই অ্যাকসেপ্ট করতে হবে, যেটা চিরন্তন। তুমি জন্মেছো, তোমায় মরতে হবে। যেদিন তুমি মৃত্যুটাকে এনজয় করবে, সেই দিন তুমি শিব পাবে। শিবত্বের সব থেকে বড় কনসেপ্ট যদি বলা হয়, মানে টু মি, আমি যেটুকুনি পড়াশোনা করেছি রিলেটেড টু শিবত্ব, যেহেতু আমি নিজে একজন শিব অনুরাগী, সো আমি যেটা আমি বিশ্বাস করি বা আমার যেটা মনে হয়েছে, দ্য এন্টায়ার ইউনিভার্স লাইজ ইন দ্য ডামরু অফ শিব। ওকে, এটাকে এইভাবে ভাবা যেতে পারে যে একটা ডমরু হচ্ছে মাঝখানটা স্ট্রিকচে, আর দুটো দিকে দুটোই যায়। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য সাইন অফ ইনফিনিটি। এবং আমরা যে আজকে কথা বলছিলাম মেটাভার্স মাল্টিভার্সের, এই যে প্রত্যেকটা স্ট্রিংস আলাদা আলাদা হয়ে গেছে, দিস ইজ ইন্ডিভিজুয়ালি প্যারালালি রানিং মেটাভার্স, প্যারালাল ইউনিভার্স, যেটা আমরা একটা ইউনিভার্স থেকে ওইটা হয়তো দেখতে পাচ্ছি না বা দেখতে পাওয়ার চান্স থাকছে না, তো সেই জন্য আমরা হয়তো সেটাকে বুঝতে পারছি না। We are not intelligent or knowledgeable enough to see. একদম। মানে সেটা কোথাও না কোথাও। আচ্ছা, এই জিনিসগুলো তোমাকে তোমার ক্যারিয়ারে বা প্রফেশনে কোনো রকম ভাবে কিছুতে হন্ট করে? না, ইট ইজ সামথিং হোয়ার আই ফল ব্যাক টু। ইটস ইউর রুট। আমার যখনই বিরক্ত লাগে, লাগে, আমি ঘুরে চলে যাই। আই রিয়েলি লাভ গোয়িং ব্যাক টু মাই রুটস। আমি একটা লেখা পড়েছিলাম, খুব সুন্দর সুন্দর এক্সাম্পল দিয়ে এটা বোঝানোর চেষ্টা ছিল, একটা থিওরি, একটা থিসিস, যে উই ডোন্ট বিলং টু দিস আর্থ। আচ্ছা, মানে উই আর বেসিক্যালি আ স্পিসিস, উই আর বেসিক্যালি এলিয়েন স্পিসিস। হ্যাঁ, আমরা আমাদেরকে ইমপ্ল্যান্ট করা হয়। এইটা অ্যাকচুয়ালি না, দুটো কনসেপ্ট আছে। দুটো কনসেপ্টের মধ্যে একটা হচ্ছে যে এলিয়েন কনসেপ্ট, একটা হচ্ছে ইভলিউশনারি কনসেপ্ট। ইভলিউশনারি কনসেপ্ট বলছে যে to rule the world you do not need to be the most powerful person, you need to be the most intelligent person, এবং ইন্টেলিজেন্সের জন্য যেটা আমাদের দরকার সেটাতে আমাদের ইরেক্ট পশ্চার হলে বেটার হয়। সো আমাদের পশ্চার্স গুলো আলাদা, ইয়েদের থেকে আলাদা, মানে বাকিদের থেকে আলাদা। উই ডোন্ট হ্যাভ দ্য স্লোয়েস্ট, ফিবড়েকে ধরলে চলবে না, মানে সে তার সাইজ অনুযায়ী যদি মেজারমেন্ট করা হয়, ইজ কুইকার দেন আস। হ্যাঁ, ইজ আ ফ্ল্যাশ। আমাদের থেকে হয়তো অনেক বেশি স্পিড আছে, কিন্তু টেকিং ইনটু অ্যাকাউন্ট আদার থিংস, যে আমরা যদি হিসাবটা করি, তাহলে উই আর দ্য স্লোয়েস্ট, দ্য উইকেস্ট ইন দ্য লিভিং আর্থ। সুতরাং আমাদের কাছে কি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্টেলিজেন্স, বিকজ ইন্টেলিজেন্স ডাজেন্ট নিড টু বি অন 4 legs। সেই জন্যে এটাকে 2 legs করে, সেখান থেকে কি করে আমি এনার্জি কাট অফ করে 4টে পা না বানিয়ে 2টো হাত বানিয়ে আমি আরো বেটার কন্ট্রোলস পাবো, সেই জন্যে আমাদের কিন্তু এইভাবে ইভলিউশন হয়েছিল। দিস ইজ দ্য থিওরি অফ এভলিউশন। আরেকটা সুন্দর থিওরি, খুব ভালো, এটা আমিও ইয়ে করেছি, সেটা দারিকেনের কনসেপ্ট, দারিকেন কনসেপ্ট অফ সুপারন্যাচুরালিটি বা এলিয়েনিজম। এটাও আমার রিসার্চ, মানে পয়েন্ট অফ রিসার্চ, আমি একসময় পড়াশোনা করেছি এটা নিয়ে। সেটাতে বলছে যে আমরা অ্যাকচুয়ালি একটা বাইরের গ্রহ থেকে এসেছিলাম, এবং অ্যাটলান্টিস ওয়াজ দ্যাট ভেসেল দ্যাট ল্যান্ডেড, এবং এর সপক্ষে সব থেকে বড় যুক্তি হচ্ছে আরবানাইজেশন বা সিভিলাইজেশন, গ্রোথ অফ সিভিলাইজেশন ওয়াজ স্ট্যাগনেন্ট টু আ পয়েন্ট, যেটা ইভলিউশন এক্সপ্লেন করতে পারে না। ওয়াজ স্ট্যাগনেন্ট টু আ পয়েন্ট, মানে ধরে নেওয়া যায় যদি প্রথম 1000 বছর আমরা গুহা মানব হিসেবে কাটিয়েছি, তাহলে all of a sudden we are socializing, we are creating civilizations, we are creating hierarchy, we are creating kings, we are creating laws, we are creating walls, boundaries, protection, all of a sudden in a lot of places. Right. Mesopotamia, Indus Valley civilization, এরা সবাই সমসাময়িক। এইটা এক্সপ্লেন করা ইজ ভেরি ডিফিকাল্ট। জেনারেলি এটা এরকম ভাবে হলে বোধহয় বেশি এক্সপ্লেনেবল হতো, যে
আমি একটাকে গ্রোথ করতে দেখলাম, যেমন একজন বড় দাদা আর ছোট ভাইয়ের মধ্যে। বড় দাদা পড়াশোনা করে ডাক্তারি চান্স পাচ্ছে, ছোট ভাই সেইটাকে ধরে আস্তে আস্তে উঠছে। ইট ইজ মোর এক্সপ্লেনেবল। কিন্তু একসঙ্গে সবাই এরকম গ্রোথ হচ্ছে, সবাই ডাক্তারি পড়ছে। হ্যাঁ সবাই ডাক্তারি পড়ছে, দ্যাট মিনস টু সে যে কোনো একটা এক্সটার্নাল ফ্যাক্টর ছিল, নলেজ কেম ফ্রম আউটসাইড, ওয়ার ব্রিডেড ইনটু দ্য নলেজ। এটা ডেভেলপমেন্ট থ্রু না হয়নি, এটা দিস ইজ মোর অফ আ দারিকেন্স কনসেপ্ট। রাইট রাইট। অ্যাকচুয়ালি দেখো, আমাকে যে জিনিসপত্রগুলো ভাবায় সেটা হচ্ছে এই যে ধরো মেডিকেশন, আজকের যে এই ইন্ডাস্ট্রিটার যেরকম ভাবে প্রয়োজনীয়তা হয়েছে, তার সাথে তুমি ধরো যে ফুড হ্যাবিট, আমাদের মাদার নেচার ইজ গিভিং আস এভরি সিঙ্গেল থিং। একটা মানুষের সারা জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু খাওয়া দাওয়া ফুড হ্যাবিট দরকার, সেটার সমস্ত কিছু মাদার নেচার অলরেডি হ্যাজ প্রোভাইডেড। তো উই লাভ টু কুক অ্যান্ড ইট জাস্ট বিকজ অফ দ্য টেস্ট। একদম, তাই একদম, একদম। এবং তাতে আবার মেডিকেল সায়েন্সই কোথাও বলছে যে তার ফুড হ্যাবিট কোথাও নষ্ট করছে, মানে ফুড হ্যাবিট বলছি, তার ফুড নিউট্রিয়েন্টস গুলো আমরা নষ্ট করছি, অথচ শুধুমাত্র টেস্টের জন্য আমরা সেটাকে ইনটেক করছি। অ্যাকচুয়ালি মানুষের যেটা ঘটনাটা ঘটেছিল, আমাদের দুটো ঘটনা ঘটে। এক হচ্ছে যখন সিভিলাইজেশন আসতে শুরু করে, তো সিভিলাইজেশন আসার যে ফুড হ্যাবিটস এর অ্যাভেলেবিলিটি গুলো, মানে আমার এখানে চালটা কমনলি পাওয়া যায়, পাঞ্জাবে গমটা পাওয়া যায়, পাঞ্জাবে গম পাওয়া যায়। সুতরাং সেইভাবে আমাকে জিনিসটাকে করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা জন্য ব্যালেন্স করার জন্য হয়তো কুকিং ওয়াজ পুট টু আস, যে সেটাকে সেদ্ধ করে দাও, যেটাকে সেদ্ধ করে দাও বা আমার ইয়ে করে দাও, মানে ভেজে দাও, ডু সামথিং যেটাতে আমরা একটা কমন প্ল্যাটফর্মে আসতে পারবো। মানে আমার খাবারটা তুমি খেতে পারবে, তোমার খাবারটা আমি খেতে পারবো। দ্যাট ইজ হোয়াই উই স্টার্টেড কুকিং। আর স্পাইসেস এর অ্যাকচুয়াল ঘটনা কিন্তু যদি সত্যিকারের বলো, তাহলে স্পাইসেস ইজ নট ক্রিয়েটেড বিকজ ফর টেস্ট। স্পাইসেস এর কিন্তু প্রত্যেকটার একটা হেলথ ইউটিলিটি আছে। রাইট, সেটাকে আমরাকে এখন হয়ে গেছে যে আমরা সেটাকে কিভাবে টেস্টের জন্য ইউজ করব। হ্যাঁ, মানে ওটাই আর কি, মানে এই অধঃপতনটা কি কোটা ল্যাক অফ নলেজের জন্য নাকি আমরা এলিয়েন সিভিলাইজেশন বলে? না 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 না, এটা টোটালটাই মানে উই আর লুজিং কানেকশন টু ইওর গ্রাউন্ড, উই আর লুজিং কানেকশন। আমাদের কাছে এই যে নলেজটা, দারচিনি কেন ব্যবহার করা উচিত বা লংয়ের গুণাগুণ কি, সেটা আমাদের কাছে কোনো ইয়েই নেই। আর সত্যিকারের দিনে, আজকের দিনে নোবডি ম্যাটার্স ফর দ্যাট। But somehow, are we not driven our own species towards the end, doing all these things? একদম, এটা যা মোমেন্ট সিভিলাইজেশনের একটা প্যাটার্ন আছে। সিভিলাইজেশন অলওয়েজ গোজ লাইক আ হলোগ্রাফিক পাথ। একটা অ্যাসেন্ড হয়, একটা প্লেটো হয়, তারপরে ডিসেন্ড হয়, এটা রাইট। এবং সব থেকে বড় যেটা মানে সিচুয়েশনস গুলো, যেগুলো বাজে সিচুয়েশনস গুলো হয়, when you start realizing and believing যে তোমার সিভিলাইজেশন ছাড়া আর অন্য কোনো সিভিলাইজেশনের রিসোর্সেস এর উপর অধিকার নেই, তখন ইউ স্টার্ট ফলিং অ্যাপার্ট। এইটা হচ্ছে সব থেকে বড় ধাক্কা যে কোনো সিভিলাইজেশনের জন্য। বিশ্বাস করতে শুরু করলাম যে এটা আমার, ওটা পৃথিবীটা আমার, এভরি রিসোর্স বিলংস টু মি and nothing, nobody else। এইটা যখনই হতে শুরু করবে তখন কিন্তু আস্তে আস্তে সেই এটা, কারণ মাদার নেচার চাইবে না, দেন ইউ আর নট ফিট ফর কন্টিনিউইং। প্রচন্ড গভীর আলোচনার মধ্যে ঢুকে গেছি, তুমি তারপরে এক্ষুনি বিজি হয়ে যাবে। তো এটাকে আজকের দিনের মতো একটু কাট করে আমরা আবার ছোঁয়ায় ফিরে আসি। একটা অদ্ভুত ভিডিও দেখছিলাম 15ই আগস্টের মেবি। হ্যাঁ, আমাদের একটা অ্যাকচুয়ালি 15ই আগস্টের দিনে আমাদের পশ্চিম বর্ধমানের অন্যতম সব থেকে বড় ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগ আমাদের আছে। সেটা হচ্ছে 100 মিটারের, মানে 380 ফিট। ওয়াও! তার এইবারের যে ফ্ল্যাগটা, সেটা আমাদের বেরিয়েছিল হচ্ছে গভর্নমেন্ট কলেজ থেকে, গভর্নমেন্ট কলেজ দুর্গাপুর থেকে বেরিয়ে এটা এসে শেষ হয়েছিল হচ্ছে বিধাননগর বয়েজ স্কুলে। এবং দুটো বড়, মোটা হওয়ার পেছনে কারণ হচ্ছে দুটো বড় মাঠ দরকার লাগে এটাকে খুলতে আর বন্ধ করতে। তার আগের বারে যেমন শুরু হয়েছিল ফুলঝোরের ওখান থেকে শুরু হয়ে ফ্ল্যাগটা এসেছিল আমাদের আড়ামোড়ের মাঠটাতে। তো সেরকম দুটো বড় মাঠ লাগে আমাদের শুধু এটাকে খুলতে আর বন্ধ করতে। আগের বার ইন অ্যাটেন্ডেন্স মোটামুটি লোকজন ছিল প্রায় 1200 থেকে 1400 লোক। তো একটা গ্রেট ফিলিং। তাছাড়া ছোট ছোট ট্যাবলোস থাকে রিপ্রেজেন্টিং ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান স্ট্রাগল ফর ফ্রিডম।
এবং তার বেঙ্গল প্রসপেক্টিভ, আগেরবার আমরা বেঙ্গল প্রসপেক্টিভের উপর কাজ করেছিলাম। বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বোস, যাদেরকে হয়তো হয়তো কিছুটা প্রীতিলতা ওয়াডেকার, যাদেরকে হয়তো কিছুটা এখন আমরা ভুলে গেছি, তাদের নিয়ে কাজ করেছি। রিকলিং ইওর হিস্ট্রি। তুমি নিজে পুরো ব্যাপারটাকে নিয়ে শুরু করেছিলে, তুমি কি প্রথম থেকে এই ট্রাস্টের আইডিয়াটা রেখেছিলে, নাকি যখন কলেবর বৃদ্ধি পেলো তখন প্রয়োজনীয়তা হলো, নাকি প্রথম থেকেই এটা একটা কনসেপ্ট ছিল যে যতটা বেশি পারবো ততটা বেশি হেল্প করবো? মানে আমাদের টার্গেটই ছিল যতটা এক্সপান্ড করা যায়। তারপরে দেখা গেল যে সেটা এরকম ভাবে চোখ বন্ধ করে করা সম্ভব নয়। তো ডু দ্যাট আমাদেরকে একটা কমন প্ল্যাটফর্মে আসতে হবে, যাতে আরো লোককে জড়ো করা যায়, যোগ করা যায়। কারণ যখন প্রথম উৎস জাগ্রত শুরু হয় কোভিডের সময়, তখন সর্বসাকুল্যে 15 জন লোক ছিল, 14 জন ছেলে, 1 জন মেয়ে, এই টোটাল 15 জনকে নিয়ে শুরু হয়েছিল। তো সেই জায়গা থেকে আজকে টোটাল মেম্বার্স প্রায় 252, আর অ্যাক্টিভ মেম্বার্স হচ্ছে 54 to 57। তো সেই জায়গাটাকে এক জায়গায় আনতে গেলে অবভিয়াসলি একটা তো ছাতা চাই, সেটাই আমাদের এই ট্রাস্টটা। ওকে। আর তোমরা বোধহয় বসন্ত উৎসব করো? আমরা বসন্ত উৎসব পালন করি। আমি অ্যালার্জিক, আমি বলে নি আমি অ্যালার্জিক। বসন্ত উৎসবে আমার ছবি থাকে না, মিসেসের ছবি থাকে। তো হ্যাঁ, হোলির উৎসব, বসন্ত উৎসব এবং বসন্ত উৎসব আমাদের এখানে খুব সুন্দরভাবে পালন করা হয়। কিছু প্রোগ্রামস হয়, আর বেশিরভাগই ছোঁয়ার বাচ্চারাই এখন করে। আচ্ছা, ছোঁয়ার বাচ্চারা এরা করে এবং খুব সাকসেসফুলি লাস্ট 2 to 3 ইয়ার্স আমরা কন্ডাক্ট করছি, এবং মানে খুব ভালো সাড়া আমরা সাধারণ মানুষের কাছ থেকেও পেয়েছি। আমি দেখছিলাম ভিডিওতে তোমার ওই অফিসটা যখন দেখালে, অফিসটার কাছে ওই মানে জঙ্গল গাছপালায় সাফ করে একটা বৃক্ষরোপণ বা এই ধরনের একটা মুহিম তোমরা করো। সমাজের কোন ব্যর্থতা তোমাকে সবচেয়ে বেশি ভাবায়? সব থেকে বড় ব্যর্থতা যেটা ভাবায় সেটা হচ্ছে মানুষের নিজের উন্নতির সম্পর্কে সচেতন না হওয়া। তার সব থেকে বড় গেটওয়ে টু ইয়ার সচেতনতা হচ্ছে এডুকেশন। দুটো জিনিসের পেছনে মানুষ কোনোভাবে খরচা করতে চায় না, এক হচ্ছে হেলথ, আর সেকেন্ড হচ্ছে এডুকেশন। আমার ফ্রি এডুকেশন চাই, ফ্রি হেলথ কেয়ার চাই। ফ্রি হেলথ কেয়ার ইজ ওকে, অনেকের জন্য এটা স্টেটের একটা দায়বদ্ধতা আছে। এটা ফ্রি এডুকেশনের জায়গা থাকা সত্ত্বেও আজকে আমি স্কুল যাব না, আজকে আমি স্কুলে পাঠাবো না, কারণ আমার ছেলেটা আমার সঙ্গে মাঠে কাজ করলে আমার দুটো কাজ তাড়াতাড়ি হবে। এই মেন্টালিটিটা ইজ দ্য ব্লকেড, যেটার কারণে সমাজ এগোচ্ছে না। সেটা তো কোথাও না কোথাও তার পার ক্যাপিটা ইনকামের উপরও একটা বিশাল বড় কোয়েশ্চেন না, যে আমার স্টেট কতটা মানে প্রশাসনিকভাবে কতটা রেডি যে আমি ওই মানুষটাকে বলতে পারি যে ফ্রি এডুকেশন দিচ্ছি যখন তুমি পাঠাও, কারণ সে আলটিমেটলি তার 2 পয়সা ইনকাম বেশির জন্য করছে, এটা তো তুমি আমি করছি না। না, কিন্তু যখন আমরা পার ক্যাপিটা ইনকামের কথা বলি, তাকে এটা রিয়েলাইজ করতে হবে আমি আজকের দিনে 2 টাকাটা ছাড়লে কালকে আমার ছেলেটা 200 টাকা বেশি ইনকাম করবে ফর হিজ ফিউচার। আমাকে এইটাই তো থট প্রসেসের ব্লক, যে আমার আজকের দিনে 2 টাকাটা আমাকে করতে হবেই আমাকে, যাতে মানে আমাকে স্যাক্রিফাইস করতে হবে, দরকার লাগলে আই হ্যাভ টু কনসিডার ইট টু বি আ স্যাক্রিফাইস, যাতে আমার ছেলেটা কালকের দিনে আরো বেশি ভালো লাইফ লিড করে। সেই মানে সেই বোধটা, হ্যাঁ, ওই ল্যাক অফ মেন্টাল, মানে এটাও ল্যাক অফ এডুকেশন, একদম ল্যাক অফ এডুকেশন। যে এই অ্যাওয়ারনেসটা কে দেবে? এইটাই হচ্ছে দ্য ম্যাজিক অফ এডুকেশনটা। বুঝতে গেলে এডুকেটেড হওয়া খুব দরকার, এবং আমি বরাবর বলে এসেছি এই শুধু এডুকেশনের জন্য নয়, হোয়াট এডুকেশন ক্যান ডু ফর ইউ, তার এক্সাম্পলস যতক্ষণ না সেট হচ্ছে, কেউ এডুকেশনে ইন্টারেস্টেড হবে না। আমরা একটুখানি কয়েকটা র্যাপিড ফায়ারের মতো করে কয়েকটা কোয়েশ্চেন নিয়ে নিই, যেরকম তুমি যেটা এক চান্সে মনে করছো অ্যান্সার দিতে পারছো সেরকম। একজন ডাক্তার না হলে তুমি কি হতে? স্পোর্টসম্যান। কি খেলতে? ক্রিকেট। আর কি করতে তাতে? আমি অলরাউন্ডার হিসেবে খেলেছি সারা জীবন। এমন একটি বই যা সবাইকে পড়ার কথা বলবে? আমার মতে বলে গীতা, রিটেন বাই O.H. হিউম। আচ্ছা, জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত? সব থেকে কঠিন সিদ্ধান্ত সবকিছু পেয়ে অ্যাট দ্যাট মোমেন্ট অর্থোপেডিক্স নেবো না তার থেকে বেটার সাবজেক্ট নিয়ে সাবজেক্ট ছেড়ে দেবো। ওহ ওয়াও, দ্যাটস ইন্টারেস্টিং। এমন একজন মানুষ যিনি আপনার
আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে? আই থিংক আই নো দিস অ্যানসার, বাট তবুও তোমার মুখ থেকে শুনবো। হ্যাঁ, এটা অবভিয়াসলি আমার মিসেস এবং টু অ্যান এক্সটেন্ট আমার ফাদার। এরা দুজন সব থেকে বেশি। তাছাড়াও আমার যারা টিচার্স ছিলেন তারা অনেকখানি ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেছে। এমন একটা স্বপ্ন যা আজও পূরণ হয়নি। আমার নিজস্ব একটা ভেটেরিনারি হসপিটাল, যেখানে আমি স্ট্রিট ডগস এবং এদের ট্রিটমেন্ট করতে পারবো ফ্রি অফ কস্ট, আর একটা জেরিয়াট্রিক হসপিটাল, যেখানে এই বয়স্ক রোগীদেরকে, মানে বাবা মাকে ফেলে যাওয়া বাবা মাদেরকে অন্তত আমি দেখতে পারবো। তোমাদের দুজনকে আমার একটা প্রশ্ন, মৃত্যুর অনেক বছর পরে তোমাদেরকে মানুষ কিভাবে মনে রাখবে বলে তোমরা চান? আমার সোজা একটাই আমাদের দুজনের উত্তর হবে এটার জন্য, আমরা তোমাদেরই একজন। আমরা চলে এলাম, এটাই তো হচ্ছে ওকে। একজন অর্থোপেডিক সার্জন আর আরেকজন গাইনোকোলজিস্ট, একজন হাড়ের ডাক্তার, হাড় ভেঙে গেলে জোড়া লাগান, আরেকজন নতুন জীবনের সাক্ষী থাকেন। আর এরা দুজনে মিলে এই পাওয়ার কাপল, স্বামী স্ত্রী, কিছু ভেঙে যাওয়া স্বপ্নকে জোড়া লাগানোর চেষ্টা করছেন, অথবা ভাঙতে থাকা স্বপ্নগুলোকে একটা নতুন দিশা দেওয়ার চেষ্টা করছেন। একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হলো। জ্ঞানের ব্যাপ্তি, তাদের পড়াশুনো এবং তাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি, এই সমস্ত কিছু আজকের এপিসোডটাতে আমরা সাক্ষী হলাম। আমার দারুণ লাগলো। হঠাৎ করে দুর্গাপুর চলে আসা, ওনাদেরকে ফোন করে জাস্ট একটা সময় চেয়ে নেওয়া, ওনারাও বললেন ঠিক আছে চলে আসুন ফ্রি থাকলে। আর তারপর দুজন ডাক্তার দম্পতি তাদের রবিবারটা কেমন করে কাটান সেটাও যেমন দেখলাম, তার মধ্যে তাদের ব্যস্ততা, তাদের চেম্বারে যাওয়া, আই ডোন্ট নো কিভাবে সামলান, কোন মানে প্রোটিন পাউডার খেলে এত শক্তি সঞ্চয় করা যায়, আই রিয়েলি ডাউট। মানসিক জোরটা খুব মারাত্মক। অ্যান্ড যে মহৎ উদ্দেশ্য নিয়ে তারা এই কাজটা করে চলেছেন, আমাদের প্রার্থনা থাকবে অলমাইটির কাছে যে সেই উদ্দেশ্য যেন তারা সফলভাবে আরো মানে অনেক মানুষের দ্বারা মানুষকে প্রভাবিত করে সেই উদ্দেশ্যকে সফল করতে পারেন। আর আবার হয়তো কোনোদিন কোনো জায়গায় দেখা হবে এনাদের সাথে, তত সময় এপিসোডটা আপনাদের কাছে থাকলো। আমরা আরো এই ধরনের মানুষের কাছে পৌঁছবো, আরো এই ধরনের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা আমরা করে যাচ্ছি। আর আপনাদের কমেন্ট আসছে, কমেন্টের মানুষজনকেও আমরা খুঁজে বের করার, তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। তাদের সাথেও কোনো না কোনো দিন কোনো না কোনো রাস্তায় পথ চলবো, একসাথে হাঁটবো। তত সময়ের জন্য দেখতে থাকুন, একটু সময় হবে, তত সময়ের জন্য আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। থ্যাংক ইউ, টাটা।